ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কি করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তাহলে বর্ষার পেটের এই বাচ্চাটা কার? এমন হাজারো প্রশ্ন উকি দিয়ে উঠল মেঘের মনে। কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার, আমার ওয়াইফ সত্যিই প্রেগন্যান্ট? মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হল ডাক্তার। তারপর মেঘের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি। প্রথমবার বাবা হব, এর চাইতে খুশির কি কিছু হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালেই আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে। উনাকে এই সময় ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি আপনার ওয়াইফের শরীর খুব দুর্বল, আর এই দুর্বলতার জন্যেই উনি জ্ঞান হারিয়েছিলেন। তাই এখান থেকে নিয়ে গেলেও ওনার যত্ন করতে ভুলবেন না। ডাক্তারের কথা শুনে মুখে হাসির রেখা টেনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, আপনি এ নিয়ে ভাববেন না ডাক্তার, আমি বর্ষার এমন যত্ন করব যেমন যত্ন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর জন্যে করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনের দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হাসল। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে এলো মেঘ। বর্ষা ওর বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নিবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে কতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা। বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখেই গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হল বর্ষা। তবুও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যেতে লাগল। বাসার ভিতরে যেতেই বর্ষা দেখল মেঘ মাথা নিচের দিকে দিয়ে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়েই বলে উঠল, বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্ন শুনে থমকে গেল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুই কি বলছিস মেঘ? আমি জিজ্ঞেস করেছি তোর পেটের বাচ্চাটা কার? কার পাপের ফসলকে তুই আমার নামে চালাতে চাইছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল বর্ষার মাথায়। বর্ষা দু পা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মেঘ কি করে পারল এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? বর্ষাকে চুপ করে নিচে বসে থাকতে দেখে সোফা থেকে দৌড়ে উঠে দিয়ে বর্ষার চুলের মুঠি ধরল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আর কত ঠকাবি আমায় তুই বর্ষা? কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমায় থাপ্পড় মেরেছিলি। আমায় থাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইব বলে ঠিক করি, তখন তুই কলেজের সবাইকে উস্কে দিয়ে আমায় ধর্ষক বানিয়ে গণপিটুনি খাইয়েছিলি। তবুও তোকে ভালোবাসতাম বলে সেই তোকেই বিয়ে করেছি আমি। কিন্তু তুই আমার বউ হওয়া সত্ত্বেও কি করে পারলি অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক করে তার সন্তানের মা হতে? কেন এভাবে ঠকালি তুই আমায়? কেন বর্ষা, কেন? বল আমায়, কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বেড়ে উঠছে? মেঘের কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিঁধছে বর্ষার গায়ে। বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে।
তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে। আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগল। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘও ফ্লোরে বসে কাঁদতে লাগল। আর বলতে লাগল, কেন বর্ষা, কেন কেন এভাবে ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার, যে সারাটা জীবন শুধু আমায় ঠকিয়েই গেলি? আমি তোকে ছাড়ব না বর্ষা। তোর পেটের ওই অবৈধ বাচ্চা সহ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব আমি। সারাদিন বাসায় ছিল না মেঘ। সকালে বর্ষাকে বাসায় নিয়ে আসার পরেই বেরিয়ে যায় ও। বর্ষাও সারাদিন একটি রুমে দরজা দিয়ে থেকেছে আর চিন্তা করেছে ওর ঠিক কি করা উচিত এই মুহূর্তে। অনেক চিন্তা ভাবনার পর বর্ষা একটা ডিসিশন নিয়ে নিল আর খাতা কলম নিয়ে বসে পড়ল একটি চিঠি লিখবে বলে। রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরল মেঘ। বাসায় ফেরার পর বর্ষাকে অনেক ডাকাডাকি করল, কিন্তু বর্ষা মেঘকে মাতাল অবস্থায় দেখে আর মেঘের সামনে এলো না। কারণ বর্ষা চায় না এর আগে মেঘ মাতাল হওয়ার পর ওর সাথে যেটা হয়েছে সেটা আবার হোক। বর্ষাকে অনেক ডাকাডাকির পরও যখন বর্ষা সামনে এলো না, তখন মেঘ গিয়ে সোফার ওপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেঘ ঘুমানোর পর বর্ষা ওর রুমের দরজা খুলে মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগল, জানি না মেঘ 1 বছর আগে কি করেছিলাম আমি, কেনই বা আমার ওপর তোর এত রাগ। তবে তুই আজ যেটা করেছিস এর পর আর আমি তোর কাছে থাকতে পারব না মেঘ। আমি তোর আর আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি চলে যাচ্ছি মেঘ, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি। কথাগুলো বলেই মেঘের হাতের কাছের টেবিলের ওপর একটি চিঠি গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে বর্ষা বেরিয়ে গেল বাসা থেকে। গেটম্যান ঘুমিয়ে থাকায় বাইরে যেতে খুব একটা সমস্যা হল না বর্ষার। সকালে সূর্যের আলো মুখে এসে লাগায় ঘুম ভাঙল মেঘের। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখ ডলতে ডলতে উঠে বসল মেঘ। তারপর আশেপাশে তাকিয়ে দেখল ও বাইরের রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মনে করার চেষ্টা করল রাতে ওর সাথে কি হয়েছে, কিন্তু মেঘের কিছুই মনে নেই। মেঘ সোফা ছেড়ে উঠে যাবে তখনই ওর চোখ পড়ল বর্ষার রেখে যাওয়া সেই চিঠির দিকে। মেঘ ভ্রু কুঁচকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করল। প্রিয় মেঘ, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আর সাথে করে নিয়ে যাব তোর আর আমার অনাগত সন্তানকে, যাকে তুই আজ অবৈধ সন্তান ভেবেছিস। জানিস মেঘ, আমি চাইলেই পারতাম তোকে বলতে যে এই বাচ্চা আর কারো নয়, এই বাচ্চা তোর। কিন্তু আমার কথা হয়তো তুই বিশ্বাস করতি না। আর বিশ্বাস করবি বা কি করে বল? গত 1 বছর মনের মাঝে অবিশ্বাসের বেড়াজাল যে তৈরি করে রেখেছিস তুই, সেখানে যে বিশ্বাস নামের শব্দটা বড়ই বেমানান। আমি জানি না মেঘ 1 বছর আগে আমি কি করেছিলাম তোর সাথে, যার প্রতিশোধ তুই এখনো আমার থেকে নিচ্ছিস। তুই আমায় বলেছিলি না মেঘ, যে তুই আমায় ভালোবাসিস? আরে তুই কি জানিস ভালোবাসা কাকে বলে? তুই যদি আমায় ভালোবাসতি তাহলে সঠিকটা জানার চেষ্টা না করে আমার ওপর এভাবে প্রতিশোধ নিতে পারতি না। আমার পেটের যে সন্তানকে তুই অবৈধ সন্তান বলে গালি দিলই, সেটা আর কারো নয়, তোর সন্তান মেঘ, তোর সন্তান এটা। তুই হয়তো ভুলে গেছিস সেদিন তুই ড্রিঙ্ক করে বাসায় ফেরার পর তুই আমায় কাছে টেনে নিয়েছিলি। সকালে ঘুম ভাঙার পর হয়তো সব ভুলে গেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি মেঘ যে তুই আমার সন্তানকে একটা নষ্টা সন্তান বলে ভাববি। আমি আর কখনো ফিরব না মেঘ তোর কাছে, আর কখনো ফিরব না আমি তোকে ভালোবাসি মেঘ, তাই তোর আর আমার ভালোবাসার স্মৃতি হিসাবে এই সন্তানকে নিয়েই আমি কাটিয়ে দিব বাকিটা জীবন।
তুই যেখানেই থাকিস ভালো থাক, কিন্তু আমায় আর খোঁজার চেষ্টা করিস না মেঘ। আমি আর কখনো ফিরতে চাই না তোর কাছে। ইতি, তোর অবহেলার পাত্রী, বর্ষা। চিঠি পড়া শেষ করে চিঠিটা হাতের মাঝে দুমড়ে মুচড়ে নিল মেঘ। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল মেঘ। তারপর মাথা ওপরে তুলে একটা পৈশাচিক হাসি দিয়ে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মেঘ। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বর্ষার বাড়িতে ফোন করল মেঘ। হ্যালো, কে বলছেন? বর্ষার বাবা আশরাফ খান। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি মেঘ বলছি, বর্ষা কি আপনার ওখানে আছে? ওয়ালাইকুমুসসালাম। হ্যাঁ মেঘ বাবা, বর্ষা এখানেই আছে। সকালেই তো এলো, কেন তোমায় বলে আসেনি? জি আঙ্কেল, বর্ষা আমায় বলেই গেছে। আসলে আমি ফোন করে শিওর হচ্ছিলাম ও ভালোভাবে গিয়ে পৌঁছেছে কিনা। ওকে আঙ্কেল, এখন তাহলে রাখি। আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই আশরাফ খানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল মেঘ। তারপর বাঁকা হেসে আলমারি থেকে কাপড় চোপড় বের করে পরে নিয়ে রেডি হল। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মেঘ। বিকাল ৩টা। বর্ষা ওদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে গতকাল রাতের কথা। কালকে রাতে বর্ষা যখন চিঠি লিখে রেখে মেঘের বাসা থেকে বেরিয়ে আসে তখন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পরেই বর্ষার পিছু নেয় কয়েকজন নেশাখোর লোক। বর্ষা বেশ ভয় পেয়ে যায় লোকগুলোকে দেখে। বর্ষা দৌড়াতে থাকে ফুটপাত ধরে। ওই সময় বর্ষার কপাল ভালো থাকায় রাস্তায় কিছু লোক এগিয়ে আসে বর্ষাকে সাহায্য করতে। বর্ষা লোকগুলোর কাছ থেকে মুক্তি পেতেই একটি বয়স্ক ভালো লোকের সাহায্য নিয়ে সিএনজি করে চলে আসে নিজের বাড়ির সামনে। তারপর লোকটাকে বিদায় দিয়ে বর্ষা সারারাত বাসার বাইরেই কাটিয়ে দেয়। বর্ষা মেঘের বাসা থেকে বেরিয়ে আসার সময় ভেবেছিল ও অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু পরে যখন রাস্তায় বিপদে পড়ে তখন বুঝতে পারে একজন যুবতী মেয়ের একা একা বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়া কতটা রিস্কি হবে। আর বর্ষা কোনো মতেই ওর পেটের বাচ্চার ক্ষতি হতে দিতে চায় না। তাই বর্ষা সিদ্ধান্ত নেয় ও নিজের বাবার বাসায় ফিরে আসবে আর সেখানেই থাকবে। সকাল হলে বর্ষা যখন ওর বাবার বাসায় ঢোকে তখন বর্ষাকে দেখে হাজারটা প্রশ্নের ডালি খুলে নেয় ওর মা বাবা। সকলের প্রশ্ন শুনে বর্ষা বুঝতে পারে ওর আর আগের মতো মূল্য নেই এই বাড়িতে। বাবা মা ওকে ভালোবাসলেও তারা যদি জানতে পারে বর্ষা পালিয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে তাহলে কখনোই সেটা মেনে নিবে না ওর বাবা মা। কেননা তারা মেঘকে অনেক ভালোবাসে আর ভালো জানে মেঘকে। তারা কেউ বিশ্বাসই করবে না হয়তো বর্ষার কথা। তাই বর্ষা ওর বাবা মায়ের কাছে লুকায় নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল বর্ষা। হঠাৎ বর্ষার চোখ যায় নিচে গেটের সামনে এসে দাঁড়ানো একটি কালো রঙের গাড়ির দিকে। গাড়িটা বর্ষার চেনা। এটা তো মেঘের গাড়ি। মেঘের গাড়ি দেখে কিছুটা অবাক হয় বর্ষা। আর তখনই বর্ষাকে আরো বেশি অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসে মেঘ। নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে, মুখে বাঁকা হাসি। গাড়ি থেকে নেমে ছাদে বর্ষার দিকে তাকায় মেঘ। তারপর চোখের চশমাটা খুলে বর্ষাকে একটা চোখ টিপ মারে। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের এমন রূপ যেন কত বছর হলো দেখে না বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বাঁকা হেসে গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসার ভিতর ঢুকল মেঘ। মেঘকে বাসায় ঢুকতে দেখে বর্ষাও দ্রুত নেমে এলো ছাদ থেকে। মেঘ বাসার ভিতর ঢুকে বর্ষার মা বাবাকে সালাম করল। তারপর বর্ষার মায়ের হাতে অনেকগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল,
আন্টি, এই প্যাকেটগুলোর মাঝে আপনার আর আঙ্কেলের জন্যে কিছু কাপড় চোপড় আছে, আর বাকি প্যাকেটগুলোর মাঝে আপনাদের জন্যে মিষ্টি আর ফলমূল আছে, এগুলো নিয়ে যান। মেঘের কথা শুনে বর্ষার মা মুচকি হেসে বলল, এসব নিয়ে আসার কি দরকার ছিল বাবা? তুমি কি আমাদের মেহমান নাকি? তুমি তো এ বাড়িরই ছেলে। তুমি বসো, আমি বর্ষাকে ডাকছি। কি বলেন আন্টি, এত বড় একটা সুখবর নিয়ে এসেছি আর আপনাদের জন্যে কিছু আনব না, তা কি কখনো হয়? মেঘের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বর্ষার বাবা বলল, কি সুখবর মেঘ বাবা? কই, বর্ষা তো আমাদের কিছু বলেনি। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষাকে নিচে নামতে দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বর্ষার হাত ধরে বলল, এ কি বর্ষা, তুই আঙ্কেল আন্টিকে কিছু বলিসনি? ও, বুঝতে পেরেছি, আসলে বর্ষা লজ্জা পেয়েছে আঙ্কেল। আমিই বলছি, আপনারা নানু ভাই আর নানুম্নি হতে চলেছেন। লজ্জা মাখা মুখ করে মেঘের কথা শুনে আনন্দে খুশির ঝিলিক ফুটে উঠল বর্ষার বাবা মায়ের মুখে। এদিকে মেঘের এমন কাণ্ড দেখে অবাকের ওপর অবাক হচ্ছে বর্ষা। মেঘের এই যেন এক নতুন রূপ দেখছে বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে তাকিয়ে আবারও একটা চোখ টিপ মারল মেঘ। কি রে বর্ষা, তুই তো আমায় কিছু বললি না, এত বড় একটা সুখবর জানালি না আমায়। মেঘ বাবা, তুমি বর্ষার রুমে গিয়ে রেস্ট নাও। বর্ষা মা, মেঘকে তোর রুমে নিয়ে যা, আমি মেঘ বাবার জন্যে নাস্তা রেডি করি। বর্ষার মায়ের বলতে দেরি, কিন্তু মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে বর্ষার রুমে যেতে দেরি করল না। এদিকে বর্ষার বাবা আশরাফ খানের খুশিতে চোখ মুখ চকচক করছে। উনি নানুভাই হবে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। আশরাফ খান চলে গেল মেঘের বাবা আহসান চৌধুরীকে ফোন করবে বলে। বর্ষার হাত ধরে বর্ষাকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের সানগ্লাসটা খুলে মাথার ওপর আটকিয়ে রাখল। তারপর বাঁকা হাসতে হাসতে এগিয়ে যেতে লাগল বর্ষার কাছে। মেঘকে এগিয়ে আসতে দেখে ভয় যেন গলা শুকিয়ে যেতে লাগল বর্ষার। বর্ষা পিছাতে পিছাতে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে কেন এসেছিস মেঘ? আর এমন আচরণই বা করছিস কেন? বর্ষার কথার উত্তরে মেঘ কিছু না বলে ডেভিল হেসে বর্ষার কাছে গিয়ে বর্ষার কোমর জড়িয়ে ধরে বর্ষাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার থেকে পালাতে চেয়েছিলে কেন সুইটহার্ট? মেঘ চৌধুরীর কাছ থেকে পালানো কি এতই সহজ? কথাটা বলেই বর্ষার ঘাড়ের সাথে নাক ঘষতে লাগল মেঘ। মেঘের এমন কথা আর আচরণে কেঁপে উঠল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছাড় মেঘ, কি করছিস কি তুই? ছাড় আমায়, কেন এমন করছিস তুই? বর্ষার কথা শুনে বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল মেঘ। তারপর বর্ষার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই অস্বস্তি বোধ করছিস কেন রে সরিষা? আমি তো এর আগেও তোকে টাচ করেছি, তাই না? তোর পেটে তো আমারই সন্তান, তাহলে আমার স্পর্শে তুই আনইজি ফিল করছিস কেন? মেঘের কথা শুনে বর্ষা বুঝতে পারল মেঘ কি বোঝাতে চাইছে ওকে। মেঘ যে এখনো মানতে পারেনি ওর পেটে মেঘের সন্তান, এটা বর্ষা বুঝে গেছে। বর্ষা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু মেঘের শক্তির সাথে কিছুতেই বর্ষা পেরে উঠছে না। এদিকে মেঘ একবার বর্ষার গলায় তো একবার বর্ষার ঘাড়ে ক্রমাগত নাক ঘষে চুমো এঁকে যাচ্ছে। বর্ষার অস্বস্তির সীমা যেন পার হয়ে যাচ্ছে। বর্ষা যখন কিছুতেই মেঘের শক্তির সাথে পেরে উঠছে না, তখন বর্ষা অঝরে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে বর্ষার শরীর কেমন নিস্তেজ হয়ে আসছে। একে তো বর্ষা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তার ওপর ওর শরীর খুব দুর্বল।
বর্ষাকে নিস্তেজ হয়ে পড়তে দেখে বর্ষাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল মেঘ। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দিতেই বর্ষা কাঁপা কাঁপা গলায় একটা কথাই বলল, যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা হয় না। এতটুকু বলেই চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল বর্ষা। বর্ষার বলা কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল মেঘের বুকে। মেঘ কিছুক্ষণ বর্ষার কাছে বসে বর্ষার দিকে অপলক তাকিয়ে রইল। এই কয়েকদিনের মাঝেই বর্ষার চেহারাটা কেমন জানি হয়ে গেছে। আগের উজ্জ্বলতা নেই, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বর্ষার। বর্ষার দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে মেঘের চোখ থেকেও ঝরে পড়ল দুফোঁটা পানি। মেঘ নিজের চোখটা মুছে নিয়ে বর্ষার গায়ে চাদর টেনে দিয়ে দরজা খুলে কোথায় যেন চলে গেল। বর্ষার মা বারবার জিজ্ঞেস করাই মেঘ বলল জরুরি একটা কাজে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরবে। রাত 10:15। বর্ষার ঘুম ভাঙল মুখের ওপর কারো গরম নিঃশ্বাস আর কয়েক ফোঁটা পানি পড়ার কারণে। বর্ষা চোখ বন্ধ অবস্থাতেই সামনের মানুষটার দিকে হাত বাড়াল, কিন্তু হাতে কারো স্পর্শ পেল না বর্ষা। তাই চোখ মেলে তাকিয়ে চারিদিকে ভালো করে দেখতে লাগল, কিন্তু রুমে বর্ষা ছাড়া আর কেউই নেই। বর্ষা কিছুটা অবাক হল, কারণ ও পুরোপুরি অনুভব করেছে ওর মুখের ওপরে কেউ ছিল আর সে হয়তো কান্না করছিল আর তার চোখের পানিই বর্ষার মুখের ওপর পড়েছে। বর্ষা হাত দিয়ে নিজের গালে স্পর্শ করে দেখল সত্যিই ওর গালে কয়েক ফোঁটা পানি লেগে আছে। কিন্তু বর্ষা কিছুতেই বুঝতে পারছে না কে ছিল ওর রুমে। বর্ষা বিছানা ছেড়ে উঠে বাইরে বের হল। বাইরে বের হয়ে বর্ষা দেখল মেঘ বর্ষার মা বাবার সাথে একসাথে বসে গল্প করছে। বর্ষাকে দেখে ওর মা বলে উঠল, বর্ষা মা, তুই উঠেছিস? এখন শরীর কেমন লাগছে তোর? হুমম, ভালো লাগছে আম্মু। আমি এতক্ষণ সময় ধরে ঘুমালাম, তোমরা আমায় ডাকলে না কেন? আমরা ডাকতে চেয়েছিলাম বর্ষা, কিন্তু মেয়ে। এতটুকু বলতেই বর্ষার মাকে থামিয়ে দিয়ে মেঘ বলল, আন্টি আপনি বর্ষার খাবার রেডি করুন। ওর শরীর এমনিতেই দুর্বল, তার ওপর অনেকক্ষণ হলো কিছু খায়নি। আর বর্ষা, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিস নাকি অমনিই বাইরে বেরিয়ে এলি? মেঘের কথা শুনে বর্ষার মা বর্ষার খাবার বাড়তে চলে গেলেন। আর বর্ষা মেঘের কথার কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বর্ষা দেখল মেঘ ওর জন্যে খাবার নিয়ে বসে আছে। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষা যেন অবাকের ওপর অবাক হচ্ছে। মেঘ কেন এমন করছে সেটা কিছুই বুঝতে পারছে না বর্ষা। বর্ষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ নরম সুরে বলল, এখানে খাবার রাখা আছে, বর্ষা এসে খেয়ে নে। আর কালকে সকালেই আমার সাথে বাসায় যাবি তুই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। মেঘের কথা শুনে রাগ দেখিয়ে বর্ষা বলল, তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে। আমি আর কোনো দিন ওই বাসায় ফিরব না। তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। চলে যা আমার সামনে থেকে তুই। বর্ষার কথা শুনে ডেভিল হাসল মেঘ। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলল, আমি ছাদে যাচ্ছি, 15 মিনিট পর রুমে আসব। এসে যদি দেখি তুই এখনো খাবার খাসনি তাহলে তোর আর তোর অনাগত বাচ্চার জন্যে ব্যাপারটা ভালো হবে না। মেঘের কথা শুনে রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে বর্ষার। বর্ষা রাগী গলায় বলে উঠল, কি করবি তুই? আর কি করার বাকি রেখেছিস তুই? কেন এসেছিস এখানে? কি চাস তুই মেঘ? কি চাস? তোকে চাই, তুই চাস বা না চাস তোকে আমার সাথেই থাকতে হবে আমার বাসায়। তাই বেশি কথা না বলে খেয়ে দেখে ঘুমিয়ে পড়, সকালে আমার সাথে বাসায় যাবি। যাব না আমি ওই বাসায়? কি করবি তুই? হ্যাঁ কি করবি?
বর্ষার কথা শুনে ডেভিল হেসে বর্ষার কাছে এগিয়ে এসে মেঘ ফিসফিসিয়ে বলল, বেশি কিছু করব না সুইটহার্ট, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর তোর প্রতিবেশীদের বলবো তোর পেটের বাচ্চাটা আমার নয়, ওটা তোর অবৈধ সম্পর্কের ফসল। মেঘের কথা শুনে মুখ ছিটকিয়ে বর্ষা বলে উঠল, ছি। বর্ষার ছি বলা শুনে মেঘ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের বাসার বাগানের দোলনায় বসে আছে বর্ষা, আর এক নজরে তাকিয়ে আছে সুইমিং পুলের পানির দিকে। বর্ষা সাঁতার জানে না। বর্ষার ইচ্ছে করছে সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, কিন্তু পেটের সন্তানের কথা চিন্তা করে বর্ষা সেটাও পারছে না। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে টপ টপ করে পানি, যে পানিতে ভিজে যাচ্ছে বর্ষায় গায়ের ওড়না। সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। 3 দিন আগে বর্ষাকে নিয়ে মেঘ বাসায় আসার পর থেকে একটা কথাও বলেনি মেঘ বর্ষার সাথে। সারাটা দিন বোবার মতো বর্ষা এখানে ওখানে বসে কাটায়। বাসায় একটা কাজের মহিলাও নেই যার সাথে একটু কথা বলে সময় কাটাবে বর্ষা। নিজেকে আজকাল কাঠের পুতুল মনে হয় বর্ষার। মেঘ সেই সকালে হোটেল থেকে খাবার এনে নিজে খেয়ে বর্ষার জন্য রেখে চলে যায়। আবার দুপুরে খাবার নিয়ে বাসায় ফেরে। নিজে খেয়ে বর্ষার জন্য টেবিলে খাবার রেখে অন্যদিকে ঘুরে বর্ষাকে খেতে বলে হন হন করে চলে যায় মেঘ। এর আগে মেঘ বর্ষাকে মারধর করলেও কথা বলত। বর্ষার কাছে যেন সেই দিনগুলোই ভালো ছিল। মেঘ এখন খাওয়ার কথা ছাড়া একটা কথাও বলে না বর্ষার সাথে। এই 3টা দিন যেন 3টি বছরের সমান মনে হয় বর্ষার কাছে। এসব কথা ভাবছে আর অঝরে কান্না করছে বর্ষা। চোখের অশ্রুগুলো যেন আর বাঁধ মানছে না। হঠাৎ মেঘের ডাকে ধ্যান ভাঙল বর্ষার। মেঘ গেট দিয়ে বাসার ভিতরে ঢুকেই বর্ষাকে দেখে বলে উঠল, বর্ষা রুমে গিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, এখনই আমার সাথে বেরোতে হবে। মেঘের কথা শুনে নিজের চোখটা তাড়াতাড়ি মুছে নিল বর্ষা, কারণ বর্ষা চায় না ওর চোখের পানি, ওর কষ্ট মেঘ দেখুক। বর্ষা চোখ মুছে সুইমিং পুলের দিকে তাকিয়েই বলে উঠল, কোথায় নিয়ে যাবি আমায়? সেটা গেলেই জানতে পারবি, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেঘের কথায় বর্ষা আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নেমে এলো। লাল টকটকে সালোয়ার কামিজ পরেছে বর্ষা, মুখে কোনো রকম সাজ নেই বর্ষার। মুখটা কেমন যেন চুপসে গেছে ওর। হারিয়ে গেছে মুখের সব উজ্জ্বলতা। মেঘ বর্ষার দিকে এক নজর তাকিয়ে দেখে চোখ নামিয়ে নিল। তারপর নিজের হাতটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠল, চল আমার সাথে। বর্ষা মেঘের হাতটা দেখেও না দেখার ভাব করে সামনের দিকে হাঁটতে লাগল। মেঘ আর কিছু না বলে বর্ষার সাথে গিয়ে গাড়ির দরজা বর্ষার জন্যে খুলে দিল। বর্ষা কোনো কথা না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসল। তারপর মেঘ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগল। গাড়ি চলতে লাগল আপন গতিতে। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে গিয়ে থামল গাড়ি। বর্ষা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা হাসপাতালে কেন এলাম? এসেছি যখন তখন অবশ্যই কোনো দরকার আছে। গাড়ি থেকে নাম আর চল আমার সাথে। মেঘের কথা শুনে বর্ষার মনে ভয় জেঁকে বসল। বর্ষা ভয় করতে লাগল মেঘ হয়তো ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলার জন্যে ওকে হাসপাতালে এনেছে। বর্ষা মনে মনে ঠিক করল মেঘ যদি সত্যিই এমন কিছু করার চেষ্টা করে তাহলে বর্ষা মেঘকে কখনোই ছাড়বে না। নিজে হাতে খুন করবে ও মেঘকে। বর্ষা নিজের মনকে শক্ত করে মেঘের সাথে হাসপাতালের ভিতরে ঢুকল। বর্ষাকে একজন নার্সের সাথে একটি কেবিনে পাঠিয়ে দিয়ে মেঘ চলে গেল ডাক্তারের কাছে। বর্ষা নার্সটাকে কাছে ডেকে জিজ্ঞেস করল,
এই যে সিস্টার শুনছেন, আচ্ছা আপনি কি বলতে পারবেন আমাকে হাসপাতালে কেন আনা হয়েছে? বর্ষার কথা শুনে নার্সটা বলল, সেটা আমি ঠিক জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় আপনার কিছু একটা পরীক্ষা করাবেন স্যার। কিছু একটা মানে? কি পরীক্ষা করার কথা বলছেন আপনি? আসলে ম্যাডাম সেটা আমিও সঠিক জানি না। সরি। নার্সের কথা শুনে হতাশ হল বর্ষা। তারপর অপেক্ষা করতে লাগল কি হয় তা দেখার জন্যে। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার আসলো বর্ষার কাছে। তারপর বর্ষা নিয়ে চলে গেল অন্য একটি কেবিনে। বাসার ছাদে উঠে আকাশের দিকে একমনে তাকিয়ে আছে বর্ষা। মুখে নেই তার হাসি, নেই কোনো প্রাণবন্ততা। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল, যে বর্ষা সব সময় মাতিয়ে রাখত সারা বাড়ি। আনন্দে মেতে থাকত সব সময়। সেই বর্ষা যেন এখন জীবন্ত লাশে পরিণত হয়েছে। দুদিন আগে হাসপাতালে ওই মহিলা ডাক্তার বর্ষার পেটের বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছে। সেটা অবশ্য কোনো ডাক্তার, নার্স বা মেঘ বলেনি বর্ষাকে। বরং বর্ষা পর্দার আড়াল থেকে মেঘের কথা শুনে নেয়। টেস্টের পর বর্ষাকে আলাদা কেবিনে রেখে ডাক্তার চলে যান মেঘের কাছে। কৌতূহলবশত বর্ষাও অনেক কষ্টে এগিয়ে যায় ডাক্তারের কেবিনের কাছে। আর পর্দার আড়াল থেকে শুধু মেঘের একটা কথাই কানে আসে বর্ষার। মেঘ ওই ডাক্তারকে বলছে, ডাক্তার আমার ওয়াইফের পেটের বেবির ডিএনএ টেস্টের রিপোর্ট কবে আসবে? আগামী পরশুদিন পেয়ে যাবেন মিস্টার মেঘ। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনি নিজের সন্তানের ডিএনএ টেস্ট করাচ্ছেন কেন? নাকি আপনার ওয়াইফের পেটের বেবিটা আপনার নয়? আই মিন, আপনার ওয়াইফের কি অন্য কারো সাথে রিলেশন আছে? এতটুকু কথা শুনতাই মুখ চেপে ধরে সেখান থেকে চলে আসে বর্ষা। মেঘ আর ডাক্তারের কথা শুনে যেন পায়ের নিচের মাটি সরে যায় বর্ষার। সেই মুহূর্তে বর্ষার সত্যি ইচ্ছা করছিল আত্মহত্যা করে মারা যেতে। কিন্তু বর্ষার ততটাও সাহস নেই। ছাদে দাঁড়িয়ে এই সব কথা ভাবছে আর অঝরে চোখের জল ফেলছে বর্ষা। ওর বুকের ভিতরটা যেন সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মেঘ কি করে পারল এটা করতে? কি করে পারল এতটা অবিশ্বাস করতে? বর্ষা না পারছে মেঘের বাসা থেকে চলে যেতে, আর না পারছে এখানে থাকতে। না পারছে মরে যেতে, না পারছে বাঁচতে। দম যেন বন্ধ হয়ে আসছে বর্ষার। বর্ষা আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে একমনে। হঠাৎ কারো স্পর্শে ধ্যান ভাঙে বর্ষার। মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বর্ষার চুলের মাঝে মুখ গুজে কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বর্ষাকে ছেড়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। মেঘের এমন ব্যবহারে অবাক হয়ে মেঘের দিকে ঘুরে তাকালো বর্ষা। বর্ষাকে তাকাতে দেখে মেঘ অপরাধীর মতো মাথা নিচু করে বলতে লাগল, আম সরি বর্ষা, তুই আমায় ক্ষমা করে দে। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তুই আমায় চিঠি লিখে চলে যাওয়ার পর আমি কলেজে গিয়ে খোঁজ নিয়েছি, যেটা আমার আরও আগে করা উচিত ছিল। কলেজে গিয়ে জানতে পেরেছি তুই কিছুই করিসনি সেদিন। অন্য কেউ আমার ওপর ষড়যন্ত্র করে আমায় মার খাইয়েছিল তোর আর আমার ছবি তুলে। আমি এখনো জানি না সেই মানুষরা কে, তবে খুব তাড়াতাড়িই জেনে যাব আমি। আমি না জেনে তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি বর্ষা, তুই আমায় মাফ করে দে বর্ষা, মাফ করে দে আমায়। আমি তোকে সন্দেহ করেছিলাম বর্ষা যে তোর পেটের সন্তান হয়তো আমার নয়। কারণ বিশ্বাস কর বর্ষা, আমার সেদিন রাতের কথা কিছুই মনে নেই। নেশা করে বাসায় আসার পর তোর সাথে কি করেছি আমি কিছুই মনে নেই আমার। তাই আমি তোকে সন্দেহ করেছিলাম। কিন্তু এখন আর আমার তোর প্রতি কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পেরেছি বর্ষা, আমি যা করেছি সব ভুল।
তোর পেটে আমারই সন্তান। আমায় তুই ক্ষমা করে দে বর্ষা। চল আমরা নতুন জীবন শুরু করি একসাথে, যে জীবনে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বাধা। কথাগুলো একনাগাড়ে মাথা নিচু করে বসে বলে চলেছে মেঘ। আর বর্ষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চুপচাপ মেঘের বলা কথা শুনে চলেছে। মেঘ কথাগুলো বলে উঠে দাঁড়ালো বর্ষার সামনে। তারপর বর্ষার দুগালে হাত রেখে বলল, তুই আমায় ক্ষমা করবি না বর্ষা? আমি তোকে ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি তোকে আমি সেই 3 বছর আগে থেকে। চলো না বর্ষা আমরা এই কয়েকদিনের অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করি। কথাগুলো বলেই বর্ষাকে জড়িয়ে ধরতে নিল মেঘ। সাথে সাথে বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বর্ষার ধাক্কা খেয়ে মেঘ কয়েক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বর্ষার দিকে তাকাল। মেঘকে তাকাতে দেখে বর্ষা মেঘের কাছে এগিয়ে গিয়ে মেঘের শার্টের কলার ধরে রাগী গলায় চিল্লিয়ে বলতে শুরু করল, ক্ষমা চাইছিস তুই মেঘ? কিসের জন্যে ক্ষমা চাইছিস তুই? বিনা দোষে দোষী বানিয়ে আমাকে সবার সামনে বাজে মেয়ে প্রমাণ করার জন্যে ক্ষমা চাইছিস তুই? তোকে ক্ষমা করে দিল কি আমার মাথায় পড়া সেই অপবাদগুলো মুছে যাবে? উত্তর দে আমায় মেঘ, উত্তর দে। কিসের জন্যে ক্ষমা চাইছিস তুই মেঘ? রাতের আধারে মদ খেয়ে মাতাল হয়ে এসে নিজের বিবাহিত স্ত্রীকে বৈধ ধর্ষণ করে, তার পেটে নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে স্ত্রীকে ব্ল্যাকমেইল করার ক্ষমা? নিজের সন্তানকে পাপের ফসল বলে তার ডিএনএ টেস্ট করে, তারপর তোর মনে হলো এ বাচ্চা তোর? আমি তোকে বলছি শোন, আমার পেটের এই বাচ্চা তোর নয়। তোর মতো একটা জানোয়ারের বাবা হওয়ার কোনো অধিকার নেই মেঘ। এই বাচ্চা আমার, শুধুই আমার। ও বড় হবে, ওর মায়ের পরিচয়, তোর কোনো অধিকার নাই আমার সন্তানের ওপর। কথাগুলো এক নাগারে চিল্লিয়ে বলেই মেঘকে জোরে ধাক্কা মারল বর্ষা। মেঘ দুপা পিছিয়ে গিয়ে আবার বর্ষার কাছে এগিয়ে এসে বলল, আম সরি বর্ষা, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি স্বীকার করছি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। তবে আমায় একটা সুযোগ দে বর্ষা, আমি তোকে কথা দিচ্ছি আমি আমার ভুলগুলো শুধরে নিব। তোকে আর আমাদের বাচ্চাকে একটুও কষ্ট পেতে দিব না আমি তোকে অনেক ভালোবাসি বর্ষা, প্লিজ আমায় একটা সুযোগ দে। ভালোবাসা? হা হা হা, ভালোবাসা কাকে বলে তুই জানিস মেঘ? মনে আছে মেঘ, তোকে আমি বলেছিলাম যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ ভালোবাসার মেইন খুঁটি হল বিশ্বাস। তুই অনেক আগেই তোর ভালোবাসার যোগ্যতা হারিয়েছিস মেঘ। আমি তোকে জাস্ট ঘৃণা করি মেঘ। তুই চলে যা আমার সামনে থেকে। আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছিস তুই। প্লিজ বর্ষা, এভাবে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না বর্ষা। আমার তোকে চাই। সারা জীবন প্রতিটা মুহূর্তে তোকে আমার পাশে চাই বর্ষা। প্লিজ বর্ষা, তুই এভাবে আমার দিক থেকে মুখ সরিয়ে নিস না। বল তুই কি চাস বর্ষা? তুই যা চাইবি আমি তোকে সব দিব, শুধু তুই আমায় দূরে সরিয়ে দিস না বর্ষা প্লিজ। আমি ডিভোর্স চাই, আমাকে তুই ডিভোর্স দে মেঘ। আমি মুক্তি চাই, তোর মতো একটা অমানুষের থেকে মুক্তি দে আমায় তুই। ডিভোর্স দে আমায়। বর্ষার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে যায় মেঘের। মেঘ বর্ষার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে আমার থেকে ডিভোর্স চাওয়ার? তুই অন্য যা কিছু চাইতে পারিস, কিন্তু ডিভোর্সের কথা ভুল করেও মুখে আনবি না। মেঘের কথা শুনে মেঘের গালে সজোরে একটা থাপ্পড় মারল বর্ষা। রাগে বর্ষার শরীর থরথর করে কাঁপছে। থাপ্পড় মেরে বর্ষা আবারও মেঘের শার্টের কলার চেপে ধরে বলতে লাগল, তোর কোনো অধিকার নেই আমার ওপর জোর খাটানোর। তুই যদি আমায় ডিভোর্স না দিস তো আমি তোকে ডিভোর্স দিব মেঘ।
তোর মুখ দেখতেও ঘৃণা করছে আমার। তোর এই আবেগী কথাগুলো কাটা হয়ে ফুটছে আমার গায়ে। তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি মুক্তি চাই তোর থেকে। কথাগুলো বলেই মেঘের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে নামতে নিল বর্ষা। সাথে সাথে মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে কোলে তুলে নিল। বর্ষা মেঘের এমন কাণ্ডে অবাক হয়ে মেঘকে এক নাগাড়ে কিল ঘুষি মারতে লাগল। কিন্তু তাতে মেঘের কিছু যায় আসে না। মেঘ বর্ষাকে কোলে নিয়ে বর্ষার রুমে, এতদিন বর্ষা মেঘের সাথে না থেকে আলাদা রুমে থাকত মেঘের ইচ্ছায়, সেই রুমে গিয়ে নামিয়ে দিল। তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে বলল, আমি তোকে এতদিন সন্দেহ করে কষ্ট দিয়ে জোর করে আমার কাছে রেখেছিলাম, আর এখন থেকে তোকে ভালোবেসে আমার সাথে রাখার জন্যে তোকে জোর করে আমার কাছে রাখব। আমার থেকে দূরে যেতে দিব না আমি তোকে। তুই আমার কাছেই থাকবি, সেটা তোর ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল মেঘ। বর্ষা দরজায় বাড়ি দিতে দিতে অনেক ডাকল মেঘকে দরজা খুলে দিতে, কিন্তু মেঘ শুনেও বর্ষার কথা শুনল না। রাতের খাবার একটি প্লেটে রেডি করে নিয়ে বর্ষার রুমে ঢুকল মেঘ। রুমে ঢুকে দেখল বর্ষা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ খাবারের প্লেটটা টেবিলে রেখে বর্ষাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল ঘুমন্ত বর্ষাকে। মেঘ এতটা শক্ত করেই বর্ষাকে ধরেছে যে মনে হচ্ছে যেন বর্ষার হাড়গুলো সব ভেঙে যাবে। বর্ষার ঘুম ভাঙতেই বর্ষা মেঘকে নিজের থেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু মেঘকে ও এক চুলও নাড়াতে পারল না। বর্ষার ছটফটানো বুঝতে পেরে বর্ষাকে ছেড়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, তুমি এমন কেন বউ? একটু খানি জড়িয়েও ধরতে দিবা না? আমার 10টা না 5টা না একটা মাত্র বউটাকে? এত হিংসে কেন তোমার? মেঘের এমন কথা শুনে ব্যাককল হয়ে গেল বর্ষা। মেঘ এমন ভাব করছে যেন ওদের মাঝে কখনো কোনো ঝামেলাই হয়নি, বরং ওরা দুজন খুব সুখী দম্পতি। বর্ষার রাগ যেন আর কন্ট্রোল হচ্ছে না। বর্ষা রাগী গলায় বলে উঠল, এসবের মানে কি? কোন সবের বউ? আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি। তুই ভাবিস না মেঘ, তোর এমন ফালতু কথায় আমি গলে গিয়ে তোকে ক্ষমা করে দিব? আমি তোকে জীবনেও ক্ষমা করব না, আর না তোকে স্বামী বলে ভালোবাসব। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বর্ষার কথা শুনে মেঘ এমন ভাব করল যেন ও কিছুই শোনেনি। মেঘ বলল, ওই সরিষা, এখন বকবক বন্ধ করে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। দিন দিন না খেয়ে খেয়ে তো একেবারে শাকচুন্নি পেতনি হয়ে যাচ্ছিস। পরে লোকে বলবে মেঘ চৌধুরী একটা শাকচুন্নি পেতনিকে বিয়ে করে এনেছে। ভাবা যায় কি সাংঘাতিক হবে ব্যাপারটা। মেঘের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল বর্ষার। বর্ষা চিৎকার করে বলল, তুই কি আমার কথা শুনতে পাস না? আমি মুক্তি চাই তোর থেকে, মুক্তি দে আমায়। যতক্ষণ না তুই আমায় ডিভোর্স দিবি ততক্ষণ আমি কিচ্ছু খাব না, এক ফোঁটা পানিও তুলব না মুখে। বর্ষার কথা শুনে প্রচুর রাগ হল মেঘের। কিন্তু রাগটাকে কন্ট্রোলে রেখে মেঘ ডেভিল হেসে বলল, জানিস তো সরিষা, এই মেঘ না সোজা কথায় কাজ না হলে খুব সুন্দর করে বাঁকাভাবে কাজ আদায় করতে জানে। তুই হয়তো কলেজের কথাগুলো ভুলে গেছিস। সে যাই হোক, যেহেতু তুই আমার ভালো কথায় খাবি না, তাহলে তো আমাকে এবার বাঁকা হতেই হয়, কি বলিস? কি করবি তুই, কি করবি? মারবি আমায়? মার না মার, একদম মেরে ফেল আমায়। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তোর মাথা সারা জীবন গোবরঠাসাই রয়ে গেল রে সরিষা। তোকে মারার চাইতে তোকে কথা শোনানোর ভালো ঔষধ আছে আমার কাছে। ওয়েট, তোকে দেখাচ্ছি, দাঁড়া।
কথাটা বলেই বর্ষার কাছ থেকে উঠে টেবিলের ওপর থেকে একটা কাচের বয়ামে তেলাপোকা ভর্তি নিয়ে এলো মেঘ। তারপর বাঁকা হেসে বর্ষার সামনে বয়ামটা ধরে বলল, এই দেখ তোর প্রিয় বান্ধবী তেলাপোকাদের আমি কি যত্ন করে নিয়ে এসেছি তোর জন্যে। ভাবছি ওদের তোর কোলে ছেড়ে দিব, সারারাত বসে বসে ওদের সাথে গল্প করিস কেমন। মেঘের কথা শুনে আর মেঘের হাতের বয়ামের তেলাপোকাগুলো দেখে ভয় শুকনো ঢোক গিলল বর্ষা। কারণ বর্ষা তেলাপোকাকে মারাত্মক রকমের ভয় পায়। তারপর বর্ষা কাপা কাপা গলায় বলল, তুই এমন করতে পারিস না মেঘ। ওগুলোকে দূরে সরা বলছি আমার থেকে, নইলে আমি কিন্তু কেঁদে দিব। বর্ষার অবস্থা দেখে বড্ড হাসি পাচ্ছে মেঘের, কিন্তু নিজের হাসিটাকে চেপে রেখে গম্ভীর গলায় বলল, এগুলোকে সরাতে পারি যদি তুই ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিস। কি খাবি তো, নাকি তোর বান্ধবীদের তোর কোলে ঢেলে দিব? আমি খাবো, তুই ওগুলোকে দূরে সরা প্লিজ, নইলে আমি কিন্তু সত্যিই কেঁদে দিব। এই তো গুড গার্ল, আমি এগুলোকে দূরে সরাচ্ছি, তুই খাবারগুলো খেয়ে নে। তবে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মুখটার কি অবস্থা করেছি সে কয়েকদিনে। মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বর্ষা ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগল, তুই যত কিছুই করিস না কেন মেঘ, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তুই আমার সাথে যেটা করেছিস তাতে তুই শুধু নিজের স্বামী হওয়ার অধিকার নয়, আমার সন্তানের বাবা হওয়ার অধিকারও হারিয়েছিস। এদিকে বর্ষা ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার পর মেঘ দুফোঁটা চোখের জল ফেলে মনে মনে বলতে লাগল, আমি জানি বর্ষা তোর কাছে সহজ হবে না আমায় নতুন করে মেনে নেওয়া, আমায় ভালোবাসা। কিন্তু আমিও হার মানার পাত্র নই। আমি তোকে আমার সেই আগের দুষ্টু মিষ্টি বর্ষার রূপে ফিরিয়ে আনবই। আমাকে আর একটা সুযোগ দিতে বাধ্য করব তোকে আমি। আর এটা করতে আমার যা করতে হয় আমি করব। তুই আমায় যত কষ্টই দিস না কেন, যত অবহেলাই করিস না কেন, আমি তোকে ছাড়ব না বর্ষা। তোকে সারা জীবন আমার বুকেই থাকতে হবে, এই মেঘের বুকের বর্ষা হয়ে। এখন থেকে তোকে আমি ভালোবাসা মিশ্রিত অত্যাচার করব। আর আমি জানি তুই ধীরে ধীরে আমার সেই আগের বর্ষা হবি। এটা তোর আর আমাদের সন্তানের কাছে আমার প্রমিজ বর্ষা। মনে মনে। একটু পর ফ্রেশ হয়ে বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল। কারণ বর্ষা চায় না ওর সন্তানের ওর কারণে কোনো ক্ষতি হোক। তাই রাগ অভিমান দূরে রেখে ওকে সুস্থ থাকতে হবে ওর সন্তানের জন্যে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে ওকে। বর্ষার খাওয়া শেষ হলে বর্ষাকে রেখে খাবারের প্লেটগুলো নিয়ে চলে যেতে যেতে মেঘ বলল, ওই সরিষা এবার সুন্দর করে সেজেগুজে আমার রুমে গিয়ে আমার জন্যে অপেক্ষা কর। আমি খাবার খেয়ে আসছি, দুজন একসাথে ঘুমোব। কথাটা বলেই বর্ষাকে চোখ মারল মেঘ। বর্ষার রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। কারণ মেঘের হাতে এখনো সেই তেলাপোকার বয়ামটা আছে। মেঘ দরজা দিয়ে বেরিয়ে চলে যেতেই বর্ষা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ভেঙচি দিয়ে বলল, ঈশস কুম্ভভূতটার শখ কত একসাথে ঘুমাবে হুহহ। আমি রাতেই এখান থেকে পালিয়ে যাব। আর কখনো ফিরব না তোর কাছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নেই, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। কথাটা বলেই বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল বর্ষা। মাঝরাতে হঠাৎ বর্ষার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে থেকেই বর্ষা ভাবল এখন পালাবে। কথাটা ভেবেই যখনই বর্ষা চোখ খুলে একটু নড়বার চেষ্টা করল, তখনই বর্ষা বুঝতে পারল ওকে কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। বর্ষা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখল ও মেঘের বুকে শুয়ে আছে, আর মেঘ ওকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমুচ্ছে। গল্পটা একদিন পর পর পোস্ট করব, প্লিজ কেউ রাগ করবেন না।
কারণ আমি এই গল্পটার সাথে একটা ইসলামিক শিক্ষণীয় গল্পও লিখছি বই বের করার জন্যে। আর ওই গল্পটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করে জমা দিতে হবে, প্রকাশনী থেকে চাইছে। এছাড়া আমার ফোনটাও ইদানিং একটু বেশি ডিস্টার্ব দেয়, তাই গল্পটা একদিন পর পর দিব। প্লিজ কেউ রাগ করবেন না। ধন্যবাদ। চলবে।